বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় অধ্যায় অম্ল, ক্ষারক এবং লবণ এই অংশটি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি অ্যাসিড ক্ষারকের আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অ্যাসিড এবং ক্ষারক এরা যদি পরস্পরের মধ্যে বিক্রিয়া করে তাহলে এটি প্রশমন বিক্রিয়া ঘটায় লবণ এবং পানি তৈরি করে। এটি নিয়মের মধ্য দিয়েও লেখা যায়। আমি এটি নিয়ম আকারে লিখে দিচ্ছি। আমরা স্বাভাবিকভাবে জানি যে পানি যখন তৈরি হয় তখন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন এই দুইটা জিনিসের সম্মিলিত অবস্থান থেকে আমরা পানি পাই। যদিও পানি একটি সমযোজী যৌগ, কিন্তু এর মধ্যে বিশেষ গাঠনিক অবস্থানের জন্য হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন তৈরির সুযোগ আছে। তোমরা উচ্চতর ক্লাসে গিয়ে এই বিষয়গুলোর উপর বিস্তারিত জানতে পারবা। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা অতি সহজেই এই বিক্রিয়াটি ব্যাখ্যা করতে পারি। যেমন অ্যাসিড হিসেবে আমরা লিখছি এখানে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্ষারক হিসেবে লিখছি সোডিয়াম হাইড্রক্সাইড, আমরা যেটা ক্ষার হিসেবে সচরাচর ব্যবহার করি। এখন আমরা জানি যে এই HCl এর মধ্যে ধনাত্মক অংশটি হলো হাইড্রোজেন আর ঋণাত্মক অংশ হলো ক্লোরিন। এর মধ্যে সোডিয়াম অংশটি হলো ধনাত্মক এবং হাইড্রক্সিল অংশটি ঋণাত্মক। এখন এই হাইড্রোজেন আর হাইড্রক্সিল এই দুটো যদি মিলিত হয় তাহলে এদের মিলিত ফলে পানি তৈরি হবে পানি। অর্থাৎ আমরা যদি এই তীর চিহ্ন থেকে এখানে দেখাই, এটা পানি তৈরি করবে। অন্যদিকে এই ক্লোরিন যদি সোডিয়ামের সাথে মিলিত হয়, এই নেগেটিভ এই পজিটিভের সাথে, তাহলে অনায়াসেই এখান থেকেও তৈরি করা হবে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ এক ধরনের বিনিময় হয়ে গেল এদের মধ্যে। এবং এখানে যে নিয়মটা আমি লিখছি যে অ্যাসিড এবং ক্ষারক, এখানে অ্যাসিড হিসেবে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ক্ষারক হিসেবে সোডিয়াম হাইড্রক্সাইড পরস্পরের মধ্যে বিক্রিয়া করছে। তো তৈরি করছে হলো লবণ, সোডিয়াম ক্লোরাইড এবং পানি এখানে তৈরি হয়েছে। ঠিক সেম ওয়েতে আমরা আরো বিক্রিয়া লিখতে পারি, যেমন নাইট্রিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া দেব পটাশিয়াম হাইড্রক্সাইডের। তো এখানে নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন হলো প্লাস অংশ আর এই নাইট্রেট পুরো অংশটি হলো মাইনাস, মানে ঋণাত্মক অংশ হিসেবে কাজ করবে। এখানে পটাশিয়াম হলো ধনাত্মক অংশ আর এই হাইড্রক্সিল এই অংশটি হলো ঋণাত্মক। তাহলে এই হাইড্রোজেন আর হাইড্রক্সিল এই দুটো যদি মিলিত হয়
তাহলে এখান থেকে তৈরি হবে হলো পানি। আমরা এই পানিটা এখানে দেখাচ্ছি H2O প্লাস, এরপরে এই পটাশিয়ামের সাথে যদি এই নাইট্রেট এই অংশটি যুক্ত হয় তাহলে সেখান থেকে তৈরি হবে পটাশিয়াম নাইট্রেট, অর্থাৎ পটাশিয়াম এরপর হলো নাইট্রেট। বিক্রিয়াগুলো যদি আমরা এভাবে একটু বুঝে করি তাহলে অনেক সহজ লাগবে এবং এটি খুব মজার একটা বিষয় আর কি। আমরা এরপর দেখব পরবর্তী বিক্রিয়াগুলোর আলোচনা নিয়ে আমি কথা বলছি। এখানে দেওয়া আছে অ্যাসিড এবং লবণ বিক্রিয়া করে ওই যে আগের যে বিক্রিয়া আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে যে কোনো ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করবে, ওই ধাতু যদি হাইড্রোজেনের চাইতে শক্তিশালী হয় তাহলে এটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সে লবণ তৈরি করবে। আমরা নিচে যে বিক্রিয়া দেখছি এটিও আমরা পূর্বের ক্লাসে শিখাইছি। এটি হলো কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া করে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। সুতরাং এটি আমি যেহেতু পূর্বে এটা শেখায় দিয়েছি, সুতরাং এই অংশটি আর আলোচনা এখানে করছি না। আমরা এখন দেখব অম্ল, ক্ষারক এবং লবণ কিভাবে শনাক্তকরণ করা যায়। এখানে এর কাজ হিসেবে পানি, খাবার লবণ এর মিশ্রণ, লিটমাস পেপার এগুলো নিয়ে আমরা এই পরীক্ষাগুলো করব। তোমরা নিশ্চয়ই জানো লিটমাস পেপার হলো একটি নির্দেশক যা নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রব্য অ্যাসিডীয় না ক্ষারকীয় না নিরপেক্ষ এটি নির্ণয় করতে সাহায্য করে। আমরা যদি আমাদের 3 প্রকার দ্রব্য যদি কোথাও রাখি, একটিতে অ্যাসিড রাখলাম, একটিতে ক্ষারকীয় বস্তু রাখলাম, আর একটিতে নিরপেক্ষ বস্তু রাখলাম, তাহলে এই লিটমাস পেপারগুলো দেওয়া হলে নীল লিটমাস যদি অ্যাসিডের মধ্যে দেওয়া হয় এটি লাল বর্ণ ধারণ করবে। আবার ক্ষারকের মধ্যে যদি লাল লিটমাস দেওয়া হয় তাহলে এটি নীল বর্ণ ধারণ করবে। কিন্তু নিরপেক্ষ বস্তু এর মধ্যে যদি কোনো লিটমাস পেপার দেওয়া হয় তাহলে এটি কোনো কালার চেঞ্জ করবে না। আমরা এইগুলোর মাধ্যমে অতি সহজেই বিভিন্ন বস্তুর অ্যাসিডীয় এবং ক্ষারকীয় অবস্থানগুলো নির্ণয় করতে পারি। এখানে যেরকম আমরা যে বিভিন্ন উপকরণ দেওয়া আছে এবং জবা বাগান থেকে বিলাস, হলুদ কৃষ্ণচূড়া, ফুলের পাপড়ি, বেগুন, বাঁধাকপির পাতা ইত্যাদি আমাদের অনেকগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী আছে। ফুলের বিভিন্ন অংশ আছে যেগুলোকে নিয়ে আমরা সেগুলো নির্যাসকে অতি সহজেই পরীক্ষা করে আমরা বলতে পারি যে কোন নির্যাসে অ্যাসিড আছে, কোন নির্যাসে ক্ষারকীয় বস্তু আছে এবং কোন নির্যাসটি নিরপেক্ষ। নিরপেক্ষ নির্যাস আমরা তাকেই বলবো যে নির্যাসের মধ্যে কোনো নির্দেশক পদার্থ দেওয়া হলে এটি কোনো কালার পরিবর্তন করে না। যদি কোনো নমুনাতে আমরা দেখি যে নীল লিটমাসকে সে লাল করছে তাহলে নিঃসন্দেহে সেটা অ্যাসিডীয় হবে। আবার যদি কোনো নমুনাতে আমরা দেখি যে এই ফুলের নির্যাস বা এই ফলের নির্যাস সেটি হয়তো লাল লিটমাসকে নীল করছে তাহলে সেটি হবে ক্ষারকীয়। সুতরাং আমরা বিভিন্ন বস্তুকে এভাবেই তার অ্যাসিডীয় এবং ক্ষারকীয় অবস্থানগুলো অতি সহজেই নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি। তো এখানে আমরা যে নতুন শব্দগুলো পেয়েছি সেটি হলো অম্ল, ক্ষারক, নির্দেশক, লিটমাস পেপার, অ্যান্টাসিড, লাইভ ওয়াটার। তো অ্যান্টাসিড নিয়ে আমি একটু কথা বলবো। আসলে আমাদের পাকস্থলীতে যখন খাদ্য যায় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় এবং এই অ্যাসিড সেখানে অম্লীয় পরিবেশ তৈরি করে, জীবাণুকে মেরে ফেলে এবং এই পরিবেশটা সেখানে খাদ্য হজমের জন্য খুবই জরুরি। বিশেষ করে আমিষ জাতীয় খাদ্য সেখানে আংশিকভাবে হজম হয়। এখন আমরা যদি নিয়মিত
যে সময়ে খাদ্য গ্রহণ করি, এই খাদ্য গ্রহণের অভ্যাসটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, সকালের খাবার হয়তো আমরা গ্রহণ করি সকাল 8টায়, প্রতিদিন তাই করতাম, হয়তো দেখা গেল হঠাৎ করে সেই খাবারটা আমরা সকাল 10টায় খাচ্ছি, কোনোদিন 11টায় খাচ্ছি, কোনোদিন 7টায় খাচ্ছি। এই যে এলোমেলো খাওয়া দাওয়া হলে এই অ্যাসিড নিঃসরণের বিষয়টাতে একটা অসামঞ্জস্যতা তৈরি হয়। ফলে দেখা যায় দিন দিন তার এই অ্যাসিডিটির প্রবলেমটা দেখা দেয়। কারণ সে প্রতিদিন যেহেতু সকাল 8টায় নাস্তা করছিল, আর সে যেহেতু ওই নাস্তা করার সময়টাকে সে এলোমেলো করে ফেলছে, কিন্তু তার শরীরের মধ্যে যে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হবে যে সকাল 8টায় তার সে খাবার গ্রহণ না করলে ওই সময় অ্যাসিড কিন্তু পাকস্থলীতে আসবে। আর পাকস্থলীতে এই অ্যাসিড এসে পাকস্থলীর গাত্রে এক সময় ঘা তৈরি করবে, যেটাকে আমরা পেপটিক আলসার হিসেবে জানি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই ধরনের প্রবলেম যাতে না হয় সেই চেষ্টাই করবা, যাতে অর্থাৎ তোমাদের খাদ্য অভ্যাসে খাবার একটা নির্দিষ্ট সময়ে গ্রহণ করবা এবং এটা প্রতিদিন সেইটাই কন্টিনিউ রাখবা। এখন এই যে অ্যাসিডীয় ভাব যখন কারো হয়ে যায় নানা রকম অনিয়মে, তখন এই অ্যাসিডীয় ভাবকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিড নামক ওষুধটা আমরা বা অ্যান্টাসিড গ্রুপের ওষুধ আমরা গ্রহণ করে সেটাকে প্রশমিত করি। তো আমাদের চেষ্টা করতে হবে যাতে এই অ্যাসিডীয় পরিবেশ তৈরি না হয়, যাতে করে আমাদের অ্যান্টাসিড গ্রহণ করতে হয়। তো আজকের এই আলোচনার মধ্য দিয়েই আজকের পড়াটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।